আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। গত ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম টেক্সচুয়াল গ্রামার সম্পর্কে, টেক্সচুয়াল গ্রামারগুলো কিভাবে করতে হয় এবং কতগুলো এক্সাম্পল নিয়েছিলাম যে গ্রামারগুলো ছিল ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদেরকে আমি বোর্ডে করিয়েছি। আজকে একটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেটা ক্লাস 11 এবং ক্লাস 12-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং প্রত্যেক বছর পরীক্ষাতেই এই ট্রান্সফরমেশনের মধ্যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একটা থাকে। সুতরাং এই ক্লাসটা তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আমি প্রথমে গ্রামারটা কিভাবে ট্রান্সফার করতে হয় সেটা শেখাবো, তারপরের ক্লাসগুলোতে তোমাদেরকে শেখাবো যে টেক্সচুয়াল লাইন নিয়ে বা টেক্সটের যে লাইন আছে সেই লাইনগুলো তুলে কিভাবে ট্রান্সফার করতে হবে সেগুলো আমি দেখাবো। আপাতত তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো এবং ক্লাসটা দেখার চেষ্টা করো। যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আমাকে পার্সোনালি SMS করো, আমি চেষ্টা করবো তার আনসার দেওয়ার। দেখো, প্রথমে আমি বোর্ডে তোমাদের কাছে লিখে নিয়েছি, সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। প্রসঙ্গে একটুখানি বলে রাখি, যেটা হচ্ছে সেন্টেন্সের যে ভাগ রয়েছে তার মধ্যে স্ট্রাকচারাল ডিভিশন সেন্টেন্সের, সেটা হচ্ছে 3টে, অর্থাৎ গঠনগত দিক থেকে সেন্টেন্সকে 3টি ভাগে ভাগ করা হয়। সেই ভাগগুলোকে বলা হয় সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। যার বাংলা হচ্ছে সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে জটিল বাক্য এবং কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে যৌগিক বাক্য। এই ছিল 3টে ডিভিশন। এবার আমাদেরকে জানতে হবে যে এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে চিনবো বা এর ডেফিনেশনটা কি আছে। প্রথমে দেখো, আমি একটা একদম সবচেয়ে সহজ যে ডেফিনেশন আছে আমি সেটা লেখার চেষ্টা করেছি, তোমরা বুঝতে পারছো কিনা দেখো। আ সিম্পল সেন্টেন্স ইজ ক্যারেক্টারাইজড বাই অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড নো ডিপেন্ডেন্ট ক্লজ। এই একটা ডেফিনেশন আমি লিখেছি, অর্থাৎ একটি সিম্পল সেন্টেন্সে কি থাকবে, একটি সিম্পল সেন্টেন্সে থাকবে একটি মাত্র ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে বা একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে বা একটি মাত্র মেন ক্লজ থাকবে, যেটাকে আমরা বলি। আর এই বাক্যের মধ্যে কোনো ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে না, অর্থাৎ নির্ভরশীল। এবার আমরা ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দুটো নতুন টার্মস শিখেছি। ডিপেন্ডেন্ট ক্লজ কি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি, এইগুলো তোমরা ছোটো ক্লাসে শিখেছো, 9-10-এ শিখেছো। তুমি আরও একবার আমি বলে দিচ্ছি, আপাতত শুধু তোমরা ডেফিনেশনটা জেনে নাও। তাহলে সিম্পল সেন্টেন্সের ডেফিনেশনে আমি কি শিখলাম? আমি শিখলাম সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং কোনো ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে না। অর্থাৎ এর একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকার অর্থ হচ্ছে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। ঠিক আছে, চলো আমি এটাকে আরও ডিসকাস করব। আমি আগে ডেফিনেশনগুলো বুঝিয়ে নিই। পরের ডেফিনেশনটা দেখো, পরের ডেফিনেশনটা আছে কমপ্লেক্স সেন্টেন্স। আ কমপ্লেক্স সেন্টেন্স কন্টেন আর ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড অ্যাট লিস্ট ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কি বললাম? তাহলে পার্থক্যটা কি দেখো এখানটায়, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে ডিপেন্ডেন্ট ক্লজ কটা ছিল? একটাও ছিল না। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কটা ছিল? একটি। হলো। এবার দেখো কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে, দেখো কমপ্লেক্স সেন্টেন্সে ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে কটা? একটি মাত্র ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে একটি, আর অ্যাটলিস্ট ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কটা থাকবে? অ্যাটলিস্ট ওয়ান। তার বেশিও থাকতে পারে, তার কমও থাকতে পারে। এবার আসছি কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কি দেখো, তাহলে পার্থক্যটা বোঝা গেল। সিম্পল সেন্টেন্সে কোনো ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে না, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে একটি ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। ঠিক আছে, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে? কম্পাউন্ড সেন্টেন্স ইজ ক্যারেক্টারাইজড বাই অ্যাটলিস্ট টু, অর্থাৎ সবচেয়ে কম কটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে? ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে সবচেয়ে কম দুটো, তার বেশিও থাকতে পারে। আবার বোঝা গেল? তাহলে ডেফিনেশনটা বোঝা গেল। ডেফিনেশনটা তোমাদেরকে আমি আরও একবার বলে দিই, সামারি করে দিই। কীরকম? সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। বোঝা গেল? একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকার অর্থ সিম্পল সেন্টেন্সে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে কটা? একটি। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে? কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। ঠিক আছে, কিন্তু মনে রাখবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কটা থাকবে? একটি।
ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে একটি, ডিপেন্ডেন্ট ক্লজ একটা বা তার বেশি থাকতে পারে। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কি, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাটলিস্ট দুটো, সবচেয়ে কম যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে সেটা হচ্ছে দুটো, তার বেশিও থাকতে পারে। এগুলো আর আমি বলে দিচ্ছি, এগুলো সেই কনজাংশন দিয়ে যুক্ত থাকবে, ঠিক আছে, যেটাকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে। তো আমি এখন তোমাদেরকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটা ডেফিনেশন তোমাদেরকে আমি বললাম যে কোনটাকে কি বলে। এবার আমরা যেটা শিখবো এই ডিপেন্ডেন্ট ক্লজ কি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি, এই দুটো জিনিস তোমাদের নতুন একটা টার্মস বা এই রিলেটেড একটা টার্মস, ডিপেন্ডেন্ট ক্লজ কি আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি, তাহলে সেইগুলো নিয়ে একটু বলি। দেখো দেখো প্রথমে একটা সেন্টেন্স লিখছি, আই নো আ ব্লাইন্ড বয়। আমি একটি ব্লাইন্ড বয়কে জানি, এই একটা সেন্টেন্স লিখলাম। এই সেন্টেন্সের ভার্বটা খোঁজো। এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে কি নো, V1 আছে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মে রয়েছে। এই বাক্যে দেখো আমি বলেছি যে বাক্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে সেটাকে আমরা কি বলবো, সিম্পল সেন্টেন্স। তাহলে এই বাক্যে আর কোনো ভার্ব আছে কি, দেখো আর কোনো ভার্ব এই বাক্যে নেই, অর্থাৎ এটি একটি সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স তোমাদের বুঝতে আর একটা জিনিস সমস্যা হয় সেটা একটু আমি বলে দিই। দেখো এরকম বাক্য থাকলে তখন মাঝে মাঝে তোমরা ধন্দে পড়তে পারো, সেরকম এরকম একটা বাক্য তোমাকে আমি লিখছি, দেখো দে স মি প্লেয়িং, তারা আমাকে খেলতে দেখেছিল, দে স মি প্লেয়িং। যদি তোমাকে আমি বলি এই বাক্যের মধ্যে ভার্বগুলো বার করো, তুমি প্রথমে ভার্ব বার করবে, স একটা, প্লেয়িং একটা ভার্ব, এবং এই বাক্যে দেখো দুটো ভার্ব রয়েছে। যদি বাক্যের মধ্যে দুটো ভার্ব থাকে তাহলে সেটা নিশ্চয়ই সিম্পল সেন্টেন্স হতে পারে না, তাই না? এটা তোমাদেরকে আমি আগেই বলেছি যে বাক্যের মধ্যে যদি একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে তখনই সেটা সিম্পল সেন্টেন্স হবে, কিন্তু এর মধ্যে দেখো দুটো ভার্ব রয়েছে, তাহলে কি এটা সিম্পল সেন্টেন্স নয়? মনে রাখবে এটিও একটি সিম্পল সেন্টেন্স। কেন? ভার্বের সঙ্গে যদি কোনো ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয় তাহলে সেটা কখনোই ফাইনাইট ভার্ব হতে পারে না। মনে থাকবে, যদি কোনো ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকে তাহলে সেটি কোনো সিম্পল সেন্টেন্স হতে পারে না। বোঝা গেছে? আর একটা থাকে এরকম, ধরো লিখলাম আই ওয়েন্ট টু মার্কেট টু বাই পেন। আমি বাজারে গিয়েছিলাম পেন কিনতে। দেখো এর মধ্যে ভার্ব, দেখো ওয়েন্ট একটা ভার্ব, বাই একটা ভার্ব, এবং মজার ব্যাপার হচ্ছে এই দুটো ভার্বের মধ্যে কোনো একটা ভার্বের সঙ্গে আইএনজি যোগ নেই, তাহলে এর বাক্যের মধ্যে দুটো ভার্ব আছে, তাহলে দুটো ভার্ব যদি থাকে তাহলে নিশ্চয়ই এটা সিম্পল সেন্টেন্স হতে পারে না। এটা তো আমাদের মনে হতে পারে, কিন্তু মনে রাখবে এটিও একটি সিম্পল সেন্টেন্স। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের মনে রাখার বিষয়। কেন? একটা যেমন বললাম ভার্ব প্লাস আইএনজি সবসময় ফাইনাইট ভার্ব হবে না, আরও একটা টু প্লাস ভার্ব যদি হয় সেটাও ফাইনাইট ভার্ব হবে না। অর্থাৎ দেখো এই বাক্যের বাই ভার্বের আগে একটা টু রয়েছে, অর্থাৎ যদি কোনো ভার্বের আগে টু থাকে এবং ভার্বের সঙ্গে যদি আইএনজি যোগ থাকে তাহলে সেটা কখনোই ফাইনাইট ভার্ব হবে না। তাহলে এই বাক্যটারও একটা ফাইনাইট ভার্ব ছিল এবং এই বাক্যটারও একটা ফাইনাইট ভার্ব ছিল, আর যে বাক্যের মধ্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে সেটি অবশ্যই একটি সিম্পল সেন্টেন্স হবে। আশা করছি সিম্পল সেন্টেন্সটা তোমরা বুঝতে পেরেছো। এবার আসছি কমপ্লেক্স সেন্টেন্সে। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ডেফিনেশন আমি বলেছিলাম যে কি থাকবে, একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। ওই উদাহরণটাই লিখে আমি
আই নো আ ব্লাইন্ড বয় হু লিভস ইন কলকাতা। আমি একটি ব্লাইন্ড বয়কে চিনি যে কলকাতাতে থাকে। এই সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করো। এই সেন্টেন্সের মধ্যে ক্লজ যদি ডিভিশন করি তাহলে এখান থেকে একটা ক্লজ, আই নো এ ব্লাইন্ড বয়, আর হু লিভস ইন কলকাতায় একটা ক্লজ। ক্লজের মধ্যে কি থাকবে? ক্লজটা আমি যেখান থেকে সেখান থেকে ভাগ করে দিতে পারি না। ক্লজের মধ্যে কি থাকবে? ক্লজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্য হচ্ছে ক্লজের মধ্যে অবশ্যই একটি ভার্ব থাকবে, কিন্তু ফ্রেজের মধ্যে ভার্ব থাকবে না। ক্লজ ইজ আ পার্ট অফ আ সেন্টেন্স অ্যান্ড phrase is a part of a sentence, but clause must have a verb, but and phrase don't have any verb. ফ্রেজের মধ্যে কোনো ভার্ব থাকে না, কিন্তু ক্লজের মধ্যে অবশ্যই একটি ভার্ব থাকে। এখানেও যেমন একটা ভার্ব রয়েছে নো, এই পার্টের মধ্যে এই পার্টের মধ্যে একটা ভার্ব রয়েছে। এবার আমাকে জানতে হবে কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট, এবং সেটা কীভাবে জানবো? দেখো, সেন্টেন্স, টোটাল সেন্টেন্সটা থেকে যদি আমি এই বাক্যটাকে আলাদা করে লিখি তাহলে দেখো এর সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট দুটোই থেকে যাচ্ছে। অর্থাৎ এটি একটি নিজে এই অংশটা, বাক্যের এই অংশটা নিজে একটি বাক্য। যদি এটাকে আমি টোটাল বাক্য থেকে সেপারেট করে দিই তাহলে নিজে একটি বাক্য হবে। অর্থাৎ এটি কারোর উপরে ডিপেন্ড করে নেই, অর্থাৎ এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। মনে থাকবে? বা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। কিন্তু যদি বাক্যের আগে থেকে, টোটাল বাক্য থেকে এখান থেকে এই পার্টটাকে মুছে দিই তাহলে এই অংশটার কোনো অর্থ হচ্ছে না। আর এই অংশটার অর্থ কখন প্রকাশ পাবে? যখন তার আগে এই অংশটা থাকবে। অর্থাৎ বাক্যের এই অংশটা এই অংশের উপর ডিপেন্ড করে রয়েছে, নির্ভর করে রয়েছে, তাই এটিকে বলা হবে একটি ডিপেন্ডেন্ট ক্লজ। বোঝা গেছে? এবং এই সেন্টেন্সে দেখো একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে আর একটি ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে। এখানে আরও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারতো, যদি আরও দু তিনটে যুক্ত করা যেত তাহলে ওটা কি হতো? যেহেতু একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে তাই এটাকে আমরা কি বলবো? একটা সিম্পল সেন্টেন্স। সিম্পল এবং এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল এবং কমপ্লেক্স বোঝা গেছে। এবার আসি কম্পাউন্ড সেন্টেন্সে। দেখো, আই হ্যাভ এ ব্যাট অ্যান্ড রাম হ্যাজ এ বল। একটা আমি খুব উদাহরণগুলো খুব সহজ উদাহরণ দিচ্ছি, এবার বেসিক উদাহরণ দিচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়, ঠিক আছে? দেখো, আই হ্যাভ এ ব্যাট অ্যান্ড রাম হ্যাজ এ বল, একটা সেন্টেন্স লিখলাম। এই সেন্টেন্সটা যদি ক্লজে ভাগ করে দেখো, এখান থেকে একটা ক্লজ হচ্ছে আর এখান থেকে একটা ক্লজ হচ্ছে। এই অ্যান্ডটা তোমরা সবাই জানো একটা কনজাংশন। অ্যান্ডটাকে কি বলা হয়? অ্যান্ড, বাট, অর, এগুলো সব কি কনজাংশন, যুক্ত করে। দেখো, আই হ্যাভ এ ব্যাট এটা নিজে একটি বাক্য। টোটাল বাক্যটা থেকে যদি এই পার্টটাকে আমি আলাদা করে দিই, এই বাক্যটা দেখো অর্থ প্রকাশ করতে কারোর উপর ডিপেন্ড করে নেই, অর্থাৎ এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবং রাম হ্যাজ এ বল এটাও একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবং মাঝখানে একটা কনজাংশন দিয়ে যুক্ত আছে। মনে রাখবে, অ্যাটলিস্ট টু, ডেফিনেশন আমি বলেছিলাম অ্যাটলিস্ট টু। তোমরা এক কাজ করবে, তোমরা যখন ভিডিওটা দেখবে ফার্স্ট তোমরা ডেফিনেশনগুলো খাতায় লিখে নেবে, ঠিক আছে? ভিডিওটা স্টপ করে ডেফিনেশনগুলো খাতায় লিখে নেওয়ার পরে যখন আমি প্রত্যেকটা ধরনের বাক্যকে যখন আমি এক্সপ্লেন করছি তখন তোমার ডেফিনেশনের সঙ্গে মিলিয়ে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমি সংজ্ঞায় বলেছিলাম অ্যাটলিস্ট টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অ্যাটলিস্ট টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ অ্যাটলিস্ট দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত থাকবে একটি কনজাংশন দিয়ে, তখন সেটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। এবং এটাকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। এবং মনে রাখবে, যেমন সহজ করে মনে রাখা, একটা মেয়ে ইয়াং যখন থাকে তখন হয়ে যায় সে মেয়ে, বিয়ে হয়ে গেলে সে হয়ে যায় বউ।
পরিবর্তন কিন্তু কিছু হয় না, মেয়ে যে সেই, শুধু তার নামটার পরিবর্তন হয়, তাই না? আমি মজা করার জন্য উদাহরণটা বললাম। এক্ষেত্রেও ঠিক তাই, যখন দুটো বা তিনটে বা তার বেশি, দুটো বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলো কোনো কনজাংশন দিয়ে যুক্ত থাকবে, শুধু তার নামটা পাল্টে হয়ে যাবে কোঅর্ডিনেট ক্লজ। এটাকেও তাহলে একটা কি বলবো আমরা, কোঅর্ডিনেট ক্লজ। বুঝা গেছে? তোমাদের কোঅর্ডিনেট ক্লজ বইতে লেখা থাকবে সংজ্ঞায়, কোঅর্ডিনেট ক্লজ। তখন তোমার মনে হতে পারে যে স্যার তো ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মেন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ এইগুলো বলেছিলেন, কিন্তু কোঅর্ডিনেট ক্লজ বলে কিছু আমাদেরকে বলেননি। তাই শুধু জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য, কোঅর্ডিনেট ক্লজ আলাদা করে কিছু না। যখন ওই মেন ক্লজগুলো, এই একটা মেন ক্লজ, এই একটা মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজগুলো কোনো কনজাংশন দিয়ে যুক্ত থাকবে, তখন তার নামটা পাল্টে শুধু হয়ে যাবে কোঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে দুটো বা তার বেশি কোঅর্ডিনেট ক্লজ যুক্ত থাকে। বইয়ের ডেফিনেশনে দেখবে লেখা থাকবে কোঅর্ডিনেট ক্লজ, সেখানে কিন্তু মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লেখা থাকবে না, সেখানে কোঅর্ডিনেট ক্লজ লেখা থাকবে। তো কোঅর্ডিনেট ক্লজ কেন লেখা আছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, কেন দুটো বা তার বেশি মেন ক্লজগুলো যখন কোনো কনজাংশন দিয়ে যুক্ত থাকবে, তখন সেগুলোকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লজ। এইটি ছিল তোমাদের সেন্টেন্সের বেসিকটা। স্ট্রাকচারাল ডিভিশন যে সেন্টেন্স তোমাদেরকে পড়ালাম, তার বেসিক এটা বললাম। এর পরের ক্লাসে আমরা শিখব, প্রথম তোমরা দেখেছো যে সিম্পল সেন্টেন্স বলেছি, কমপ্লেক্স বলেছি, কম্পাউন্ড বলেছি। এবার ট্রান্সফরমেশনটা কীভাবে আসতে পারে, সিম্পল থেকে কমপ্লেক্সে যেতে পারে, কমপ্লেক্স থেকে সিম্পলে আসতে পারে, সিম্পল থেকে কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে আসতে বলতে পারে, তারপরে কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে যেতে বলতে পারে, মানে যেভাবে হোক জাস্ট তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেবে। তো আমি কি করব, প্রথম ক্লাসে তোমাদেরকে আমি শেখাবো সিম্পল থেকে কম্পাউন্ড, এবং সিম্পল থেকে কম্পাউন্ডে কীভাবে যাব তার বেসিক কিছু রুল রয়েছে, সেই রুলসগুলো আজকে তোমাদের আমি বলবো। যদি সিম্পল থেকে কম্পাউন্ড করা শিখে যাও, তাহলে তোমরা কম্পাউন্ড থেকে সিম্পল অটোমেটিক শিখে যাবে। মানে আমি কি বলতে চাইলাম, এখান থেকে যদি তুমি বারাসাত যেতে পারো, তাহলে বারাসাত থেকে এখানে তুমি ফিরেও আসতে পারবে। আজকে ক্লাস এই পর্যন্তই, ভালো থেকো সবাই।